আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি জুবাইদা গুলশানারা। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে বর্তমান সরকারের প্রথম একনেক সভা অনুষ্ঠিত। 483 কোটি 43 লাখ টাকা ব্যয়ে 6টি প্রকল্প অনুমোদন। প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনারের সাক্ষাৎ। ভারত থেকে পাইপলাইনে ডিজেল আমদানির চলমান ইস্যুসহ বিভিন্ন বিষয়ে আলোচনা। সাত থেকে 13 এপ্রিল পর্যন্ত দেশের ইলিশ সমৃদ্ধ 20টি জেলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ পালিত হবে, জানালেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা 8 এপ্রিল, 12 মে নির্বাচন। গুম নির্যাতনের অভিযোগে শেখ হাসিনা সহ 22 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের সাবেক যুবদল নেতা মশিউর রহমান মামুনের। মঙ্গলবারের মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র ও সেতু ধ্বংস করে দেওয়ার হুমকি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। এবং 1 লাখ টাকা করে পুরস্কার পেলেন সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়ন বাংলাদেশ ফুটবল দলের প্রত্যেক খেলোয়াড়। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সভায় 2025-26 অর্থ বছরের আলোচ্য সূচিতে থাকা 19টি প্রকল্পের মধ্যে 8টি নিয়ে আলোচনার পর 483 কোটি 43 লাখ টাকা ব্যয়ে 6টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সভায় মন্ত্রিপরিষদ ও একনেক সদস্যবর্গ এবং সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন। আজকের একনেক সভায় প্রায় 12,000 কোটি টাকা ব্যয়ে 19টি প্রকল্প উপস্থাপনের কথা ছিল। তবে সময় স্বল্পতায় 8টি প্রকল্প নিয়ে আলোচনার পর সভা স্থগিত হয়। 8টির মধ্যে 6টি প্রকল্প অনুমোদিত হয় এবং 2টি পরবর্তী পর্যালোচনার জন্য রাখা হয়। আলোচ্য সূচির বাকি প্রকল্পগুলো নিয়ে আগামী সপ্তাহে সভায় বিস্তারিত আলোচনা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। বৈঠক শেষে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মার ভারত থেকে পাইপলাইনে ডিজেল আমদানি ইস্যুসহ দুদেশের মধ্যকার বিভিন্ন চলমান ইস্যুগুলো নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি নতুন সম্পর্ক উন্নয়ন করা হবে, যা হবে দুদেশের জনগণের সাথে জনগণের সম্পর্ক। তিনি বলেন, শেখ হাসিনার পর্ব শেষ, তাই ব্যক্তির সাথে নয়, নতুন সম্পর্ক হবে দুদেশের জনগণের। এ সময় আগামীকাল পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার ভারত সফর নিয়ে হুমায়ুন কবির বলেন, এ সফরে দুদেশের মধ্যে বেশ কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ওনার কংগ্রাচুলেটরি কলের একটা দরখাস্ত করছিলেন, এইটার প্রেক্ষিতে কি কংগ্রাচুলেটরি কল, সো দ্যাট ওয়াজ আ স্কেজুয়াল রুটিন, যে কংগ্রাচুলেটরি কল যেগুলো আছে ইটস পার্ট অফ দ্যাট। এবং কিভাবে আগামীতে ধরেন কিছু কিক স্টার্ট করা যায় সম্পর্ক। চ্যালেঞ্জেস তো আছে অবশ্যই, অ্যান্ড উই আর ভেরি ক্লিয়ার অফ দি চ্যালেঞ্জেস, উইভ স্পেসিফাইড দ্যাট। ভারতের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা আবারও দিলেন, কংগ্রাচুলেশনস করলেন। তারপরে আপনার কিছু পাইপলাইন দিয়ে যে আমরা এই ডিজেল দিয়ে মানে কিছু আমরা আনছিলাম, মানে বিভিন্ন পর্যায়ে ফেজে এই তো এইগুলা যে হয়েছে মানে স্মুথলি ডিসকাস দ্যাট, এবং ফিউচারে আমরা কীভাবে
কোলাবোরেট করতে পারি, বিভিন্ন যাতায়াত পিপল টু পিপল সম্পর্ক করতে পারি, যাতে উই ডোন্ট কমিট দ্য মিস্টেক অফ দি পাস্ট ওয়ের ইট ইজ সোললি সম্পর্কটা হয়ে যায় মানে ভারতের যাতে না হয় কোনো ব্যক্তির সাথে। ভারতও চাচ্ছে, আমরাও চাচ্ছি এখন পিপল টু পিপল সম্পর্ক জোরদার করতে। তো প্রত্যেক জায়গায় আমরা কালচারাল এক্সচেঞ্জেস মোর চাই, উই ওয়ান্ট এক্সচেঞ্জেস মানে বিটুইন পলিটিক্যাল পার্টিজ, এক্সচেঞ্জেস বিটুইন গভর্নমেন্ট অফিসিয়ালস। তো আমরা এটা যত ওপেন এবং ক্লিয়ারলি আমাদের মধ্যে এঙ্গেজমেন্ট অ্যান্ড ডায়লগ থাকবে, তখন সাম অফ দি চ্যালেঞ্জিং ইস্যুস উই মে বি এবল টু রিজলভ মানে ইন দি ওপেন। আর যত ধরেন আমরা ঠিক করে রাখবো এবং ইন টার্মস অফ উই নিড টু ক্রিয়েট এ নিউ স্পেস ফর এ নিউ রিলেশনশিপ। এটা তো ক্লিন ব্রেক মানে এটা তো হাসিনার আর ভারতের সম্পর্ক তো আর হবে না। হাসিনা তো বাংলাদেশে নন এক্সিস্টেন্ট, রাজনৈতিকভাবে মরে গেছে, আজকে প্রায় অনেক দিন হয়ে গেছে। সো হাসিনা আর আওয়ামী লীগ বলতে আর বাংলাদেশে কিচ্ছু নাই। তো এটা হচ্ছে একটা নিউ সম্পর্ক বিটুইন বাংলাদেশ এন্ড ইন্ডিয়া। ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী সাহেব আর আমি কালকে। ভারত সফর আসলে স্পেসিফিক, এটা শুধু ভারতের কোনো এক্সক্লুসিভ সফর না, আমরা মরিশাস যাচ্ছি, যেটা ইন্ডিয়ান ওশান সামিট যেটা ওইটা অ্যাটেন্ড করতে। তো অন রুট একটা গুডউইল ভিজিট। আগামী ৭ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬ পালন করবে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ সাংবাদিকদের এ তথ্য জানান। জাটকা ধরা থামায় যদি ইলিশে ভরবে সাগর নদী, এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবার জাটকা সংরক্ষণ সপ্তাহ পালিত হবে বলে জানান আমিনুর রশিদ। দেশে ইলিশ সমৃদ্ধ ২০টি জেলায় একযোগে এই কর্মসূচি পালন করা হবে। একই সাথে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। এ সময় মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, নিয়ম অনুযায়ী জেলেদের খাদ্য সহায়তা দেওয়া হবে। তিনি বলেন, জেলেদের সহায়তার ক্ষেত্রে কোনো অনিয়মকে প্রশ্রয় দিবে না সরকার। সবার সহযোগিতা পেলে এই কার্যক্রমকে সফলভাবে এগিয়ে নেওয়া সম্ভব হবে বলেও জানান তিনি। 15 এপ্রিল থেকে 11 জুন বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ করা। ঝাটকা ও মা ইলিশ সংরক্ষণে জাতীয় পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম ও ঝাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন। প্রযোজন মৌসুমে 22 দিন ইলিশ আহরণ নিষিদ্ধ, বিজ্ঞানভিত্তিক সময় নির্ধারণ। 1 নভেম্বর 30 জুন পর্যন্ত ঝাটকা ধরা, পরিবহন, বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ৮ এপ্রিল এবং ১২ মে নির্বাচন। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সভাকক্ষে নির্বাচন কমিশনের ১১তম কমিশন সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ কথা জানান। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় নির্বাচন কমিশনার আব্দুল রহমানেল মাসুদ, বেগম তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার ও ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ, ইসির সিনিয়র সচিব সহ নির্বাচন কমিশন সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ইসি সচিব বলেন, আগামী ৯ এপ্রিল বগুড়া ৬ নির্বাচন এলাকায় ০ আসনের উপনির্বাচন ও শেরপুর ৩ আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে নিরাপত্তাজনিত কোনো শঙ্কা নেই বলে জানান তিনি। আজ দ্বিতীয় দিনের মতো চলে হামের টিকা কার্যক্রম। ১৮ জেলার ৩০ উপজেলায় এই হাম রুবেলার টিকা দেয়া হবে ১৫ দিন। হামের সংক্রমণ ঠেকাতে দ্রুততার সাথে গতকাল থেকেই সারা দেশে শুরু হয়েছে এই টিকাদান কার্যক্রম। তবে অতি ঝুঁকিপূর্ণ ১৮ জেলাকে অগ্রাধিকার দিয়ে এই টিকা প্রদান করছে সরকার। এই ঝুঁকিপূর্ণ ৩০টি উপজেলায় ৬ থেকে ৫৯ মাস বয়সের মোট ১২,০৩,২৬৭ জন শিশুকে এই টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করা হচ্ছে। তবে যে সকল শিশু জ্বরে আক্রান্ত হচ্ছেন তাদের টিকা না দেওয়ার জন্য পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার। সাক্ষাতে পারস্পরিক সম্পর্ক ও দুই দেশের গণমাধ্যম, সংস্কৃতি ও জ্ঞানভিত্তিক সহযোগিতা জোরদার করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সাক্ষাতের শুরুতে পাকিস্তানের হাই কমিশনার তথ্যমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান।
তথ্যমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে নতুন মিডিয়ার দ্রুত বিস্তার দুই দেশের মধ্যে যৌথভাবে কাজ করার নতুন সুযোগ সৃষ্টি করেছে। পারস্পরিক স্বার্থের ভিত্তিতে ভবিষ্যতে গণমাধ্যম খাতে সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তারা দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। সাক্ষাতে দ্বিপাক্ষিক সাংস্কৃতিক বিনিময়, বিশেষ করে শিল্পী ও অভিনয় শিল্পীদের পারস্পরিক সফর এবং যৌথ প্রযোজনার সম্ভাবনাও আলোচনায় উঠে আসে। পাকিস্তান বাংলাদেশ নলেজ করিডোর উদ্যোগের আওতায় বিজ্ঞানভিত্তিক শিক্ষার্থী বিনিময় কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে সাক্ষাতে আলোচনা হয়। এ সময় বাংলাদেশ সংবাদ সংস্থা এবং পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তানের মধ্যে বিদ্যমান সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়। হাই কমিশনার মন্ত্রীকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান এবং এই ধরনের সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সাক্ষাৎ শেষে উভয় পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক আরও জোরদার করতে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। গুম ও নির্যাতনের অভিযোগে শেখ হাসিনা এবং তৎকালীন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা সহ 22 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাবেক যুবদল নেতা মশিউর রহমান মামুন। দুপুরে চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগপত্র জমা দিয়ে তিনি সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি অভিযোগ করেন, বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণেই তাকে 6 মাস গুম রেখে অমানবিক নির্যাতন করা হয় এবং পরবর্তীতে তাকে 2 বছর কারাভোগ করতে হয়েছে। এবার আন্তর্জাতিক সংবাদ। ইরানের সবকিছু গুড়িয়ে এক করে দেওয়ার হুঁশিয়ারি বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবারের মধ্যে হরমুজ প্রণালী সব ধরনের জাহাজ চলাচলের জন্য খুলে না দিলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলো ধ্বংস করে দেওয়ার হুমকি দেন ট্রাম্প। এদিকে 45 দিনের একটি যুদ্ধবিরতির শর্তাবলী নিয়ে যুক্তরাষ্ট্র, ইরান ও আঞ্চলিক মধ্যস্থতাকারী একটি দল আলোচনা করছে। এই আলোচনায় তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের স্থায়ী অবসানের পথ। আরও জানাচ্ছেন সীমা শারমিন। ইরানকে নরকে পরিণত করার হুমকি পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে গালিগালাজ আর অশালীন শব্দে ভরা এক পোস্টে ট্রাম্প হুমকি দিয়ে বলেন, মঙ্গলবারের মধ্যে হরমুজ প্রণালী সব ধরনের জাহাজ চলাচলের জন্য খুলে না দিলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং সেতুগুলো ধ্বংস করে দেওয়া হবে। মার্কিন গণমাধ্যমকে তিনি বলেন, ইরানের সঙ্গে একটি চুক্তিতে উপনীত হওয়ার ভালো সুযোগ এখনো রয়েছে। এদিকে ইরান ট্রাম্পের দেয়া হুমকিকে অসহায়, বিচলিত এবং বোকামি বলে প্রত্যাখ্যান করেছে। এমন এক সময় ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিলেন যখন মার্কিন বাহিনী ইরানের নিখোঁজ তাদের দ্বিতীয় একজন জঙ্গি বিমানের ক্রুকে উদ্ধারের দাবি করেছে। এর আগে যুক্তরাষ্ট্র ও ইরান উভয় দেশের সেনা সদস্যরা ওই মার্কিন জঙ্গি বিমানের ক্রুকে খুঁজে পেতে দক্ষিণ পশ্চিম ইরানে অভিযান শুরু করে। মার্কিন F-15 যুদ্ধ বিমানের ওই পাইলটকে শুক্রবার বিমানটি গুলি করে ভূপাতিত করার পরপরই উদ্ধার করা হয়। এদিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলের মিত্র দেশগুলোর উপর হামলা চালিয়ে যাচ্ছে ইরানি সেনারা। সম্ভাব্য 45 দিনের একটি যুদ্ধবিরতির শর্তাবলী নিয়ে যুক্তরাষ্ট্র, ইরান ও আঞ্চলিক মধ্যস্থতাকারীর একটি দল আলোচনা করছে। এই আলোচনার মাধ্যমে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের স্থায়ী অবসরের পথ তৈরি হতে পারে। বিষয়টি সম্পর্কে জ্ঞাত 4টি মার্কিন, ইসরায়েলি ও আঞ্চলিক সূত্রের বরাতে রোববার এমনটাই জানিয়েছে মার্কিন অনলাইন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। This right here from the President of the United States, were it anyone else, তবে বার্তা সংস্থা রয়টার্স অ্যাক্সিওসের এই প্রতিবেদনের সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি বলে জানানো হয়। এছাড়া এই বিষয়ে জানতে চাইলে হোয়াইট হাউস এবং মার্কিন পররাষ্ট্র দপ্তর রয়টার্সের প্রশ্নের জবাবে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। রিপোর্টে আরও বলা হয়েছে, মধ্যস্থতাকারী 2 ধাপের চুক্তির শর্ত নিয়ে আলোচনা করছে। প্রথম ধাপে সম্ভাব্য 45 দিনের যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনা এবং এর মাধ্যমে স্থায়ীভাবে যুদ্ধাবসান। দ্বিতীয় ধাপে
ধাপটি হচ্ছে যুদ্ধ বন্ধে একটি চুক্তি সম্পন্ন করা। রিপোর্টে এও বলা হয়েছে যুদ্ধবিরতি হলে পরবর্তীতে এটি আরও বাড়ানো হতে পারে যদি আলোচনার জন্য আরও সময় লাগে। ইরান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল প্রায় বন্ধ করে দিয়েছে। মধ্যপ্রাচ্যের এই জলপথ দিয়ে বিশ্বের মোট জ্বালানি সরবরাহের 5 ভাগের 1 ভাগ সম্পন্ন হয়। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ায় বিশ্বব্যাপী জ্বালানির মূল্য বৃদ্ধি পেয়েছে। এতে করে মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কাও করা হচ্ছে। সীমা শারমিন, বিটিভি নিউজ। ইসরায়েলের হাইফা শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে 2 জন নিহত ও অনেকে আহত হয়েছেন। নিহতদের মরদেহ ইসরায়েলি উদ্ধারকর্মীরা উদ্ধার করেছে বলে দেশটির গণমাধ্যম সূত্রে জানা গেছে। ইসরায়েলি ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস জানিয়েছে এই 2 ব্যক্তি ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছিলেন। পরে সেখান থেকে তাদের নিথর অবস্থায় উদ্ধার করা হয়। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা বা নিখোঁজ থাকা আরও 2 জনকে উদ্ধারের চেষ্টা চলছে বলে খবরে জানানো হয়। ইসরায়েলি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, রবিবার ইরান থেকে নিক্ষেপ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাইফার একটি আবাসিক ভবনে আঘাত হানে। এতে ভবনটিতে আগুন ধরে যায়। 6তলা ভবনটি ধসে পড়ার ঝুঁকিতে আছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, ঘটনাস্থলে গতরাতের পর সকাল থেকে তল্লাশি উদ্ধার তৎপরতা চালানো হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য হরমুজ আর কখনোই আগের অবস্থায় ফিরবে না বলে বিবৃতি দিয়েছে আইআরজিসি। ইতোমধ্যে এই জলপথ দিয়ে চলাচলকারী নৌযানের উপর ট্রানজিট ফি আরোপের খসড়া নীতিমালা অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। এছাড়া দেশটির স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, নীতিমালায় ইরানের বিরুদ্ধে একতরফা বাণিজ্য নিষেধাজ্ঞায় সমর্থন দেওয়া রাষ্ট্রগুলোর জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপের প্রস্তাব করা হয়েছে। চলমান যুদ্ধের মাঝেই গেল একদিনে হরমুজ পার হয়েছে 15টি জাহাজ। অন্যদিকে যুক্তরাষ্ট্রকে চলমান সংঘাত নিরসনে আলটিমেটামের ভাষা পরিহারের আহ্বান জানিয়েছে রুশ পররাষ্ট্র দপ্তর। এদিকে ইরানকে আলটিমেটাম দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি দেওয়ার পরপরই বৈশ্বিক তেলের দাম আবারও ব্যারেল প্রতি $110 উপরে উঠেছে। সোমবার সকালে এশিয়ার বাজারে অপরিশোধিত ব্রেন্ট ক্রুডের দাম 1.6% বেড়ে $110.85 দাঁড়িয়েছে। আর যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া তেলের দাম 0.8% বেড়ে $112.40 পৌঁছেছে। ইউক্রেনের দক্ষিণ বন্দরনগরী ওদেসায় রুশ হামলায় 3 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। সোমবার শহরটির সামরিক প্রশাসনের প্রধান সেরহিও লিসাক টেলিগ্রামে 3 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, রবিবার রাতে এই হামলা চালানো হয়। শেয়ার বাজারের খবর। একদিন মন্দার পর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চাঙ্গা ভাব ফিরে এসেছে। আজ শেয়ার লেনদেন কম হলেও মূল্যসূচক বেড়েছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 14,481.36, যা গতকালের চেয়ে শতকরা 0.05 বেশি। এছাড়া সিএসি 30-এর মূল্যসূচক দাঁড়ায় 12,672.59, যা গতকালের চেয়ে শতকরা 0.55 বেশি। আজ 173টি কোম্পানির 90,31,125টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 31,36,15,000 টাকারও বেশি। এর মধ্যে 63টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 86টির কমেছে এবং 24টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আন্তর্জাতিক মুদ্রা বাজারের খবর। আজ বাংলাদেশি মুদ্রায় বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার। ইউএস ডলার 122 টাকা 75 পয়সা, সিঙ্গাপুর ডলার 95 টাকা 40 পয়সা, অস্ট্রেলিয়ান ডলার 84 টাকা 59 পয়সা, কানাডিয়ান ডলার 88 টাকা 1 পয়সা, হংকং ডলার 15 টাকা 46 পয়সা, ইউরো 141 টাকা 39 পয়সা, ব্রিটিশ পাউন্ড 162 টাকা, সৌদি রিয়াল 32 টাকা 28 পয়সা, কাতার রিয়াল 33 টাকা 22 পয়সা, ইউএই দিরহাম 32 টাকা 99 পয়সা, কুয়েতি দিনার 394 টাকা 85 পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিত 30 টাকা 4 পয়সা, থাই বাত 3 টাকা 71 পয়সা, ভারতীয় রুপি 1 টাকা 32 পয়সা, চীনা ইউয়ান 17 টাকা 82 পয়সা।
এবার খেলার খবর। ফুটবল। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়ন বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়, কোচ এবং অন্যান্য সদস্যদের প্রত্যেককে 1 লাখ টাকা করে পুরস্কার প্রদান করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাফ অনূর্ধ্ব 20 ফুটবল চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে সংবর্ধনা দেওয়া হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে ক্রীড়া সচিব মাহবুবুল আলম ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আওয়াল উপস্থিত ছিলেন। গত 3 এপ্রিল মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব 20 দল পেনাল্টি শুটআউটে 4-3 গোলে ভারতকে হারিয়ে শিরোপা অক্ষুণ্ণ রাখে। উল্লেখ্য, এর আগে বয়সভিত্তিক পর্যায়ে 3 বার ভারতের বিপক্ষে ফাইনাল খেললেও কোনোবারই শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। এবারই ভারতকে হারিয়ে উপমহাদেশীয় বয়সভিত্তিক পর্যায়ে প্রথম শিরোপা জয় করে বাংলাদেশ। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে দেশের যুব সমাজের অন্যতম চালিকা শক্তি হিসেবে আখ্যায়িত করেছেন। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়ন বাংলাদেশ ফুটবল দলের সাফল্যে তিনি আনন্দিত। এই ট্রফিটি তার হাতে তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। তিনি দলের সাফল্য অব্যাহত রাখার জন্য তার পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এবার খেলার খবর। আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। তবে 2-1 জায়গায় সাময়িকভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.7 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.3 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 5:40 এবং সূর্যাস্ত 6:10। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত 3:32, জোয়ার সকাল 9:48।